আমরা বুঝতে পেরেছি। আপনি কি মনিরার সঙ্গে একমত যে আসলে নির্বাচনী গণতন্ত্রে পুনরুদ্ধারের টোকেন হতে পারে? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, যেটি প্রশ্ন নয়, সংস্কার বিষয়ে মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর। আপনি যতদূর জানি এবি পার্টি মতামত জানিয়েছে। বড় যে রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি যারা এখন আছেন, তারা এখনো পর্যন্ত মতামত জানাননি। বিএনপি বলছে তারা ৩১ দফার আলোকে মতামত দেবেন, আর জামায়াত সবসময় আগে যেটি বলেছে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলেছেন। আর নাগরিক পার্টি যেটি বলছেন, মনিরা বললেন যে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। আপনাদের অবস্থানটা কি আসলে? আপনাদের সুপারিশটা কি? মোটা দাগে এর আগে যে ৫-৬টা কমিশনে আমরা যে সুপারিশ দিয়েছি, একই ধরনের কথাবার্তাগুলো ওখানে আবার বলা ছিল, আমাদের মতামত আবার দিয়েছি। নির্বাচনের ব্যাপারে মনিরা যেটা বলেছে, এটা হচ্ছে আলোচনার ব্যাপার আর কি, এবং এখানে ঐক্যমত হওয়া সম্ভব যদি আমরা সবাই গুড ফেইথে কাজ করি, ন্যাশনাল ইন্টারেস্টে। অনেক সময় যেটা দেখা যায় যে জাতীয় স্বার্থের প্রশ্ন যখন আসে তখন আমরা অনেক কম্প্রোমাইজড হয়ে যাই না। তো সেই জায়গাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে রাজনৈতিক দল এবং অংশীজনরা এবং ছাত্ররা মিলে এত বড় একটা ঐতিহাসিক ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, তারা এতটুকু স্যাক্রিফাইস অবশ্যই দেশের জন্য করতে পারবেন, এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা করা সম্ভব। যে একটা পার্লামেন্ট গঠিত হলে সেই পার্লামেন্টটা ৬ মাস ১ বছরের জন্য গণপরিষদের রোল প্লে করবে। এখানে সরকারি দল বিরোধী দল কেউ থাকবে না, সবাই গণপরিষদ সদস্য। আর এরপরে হচ্ছে মেয়াদ শুরু হবে, তার হচ্ছে রেগুলার পার্লামেন্টের যে জব, এবং সেটা একমতের ভিত্তিতে করা সম্ভব। কারণ এটার পার্থক্যটা কেন হচ্ছে, যে হয়তো বোঝার চেষ্টা করবেন অনেকে যে কি ডিফারেন্স হচ্ছে যে সংবিধানের আলোকে সংসদে পাশ করা যে কোনো আইন জুডিশিয়ারি যদি মনে করে, বিচার বিভাগ যদি মনে করে যে এইটা ন্যায্য না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অথবা সংবিধানের যে চেতনা অঙ্গীকার তার সাথে যায় না, তখন সেটাকে স্ট্রাইক আউট করে দিতে পারবে। কিন্তু গণপরিষদের সিদ্ধান্তকে সংবিধান কখনো স্ট্রাইক আউট করতে পারবে না, কারণ গণপরিষদই ইটসেলফ সংবিধান বানায়। তো সেই জায়গাতে এই সেফগার্ডটার জন্য গণপরিষদ দরকার। দ্বিতীয় যে কারণে দরকার, ৭২-এর সংবিধান নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, যে এইটা মানে পাকিস্তান মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের অধীনে নির্বাচিত সদস্যরা মিলে একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধান বানাতে পারেন কিনা। আপনার সংবিধানের কতখানি সংস্কার প্রয়োজন মনে করছেন? এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এই সংবিধান ফেলে দিতে, কারণ আমরা পুনর্লিখনের পক্ষে। আমরা বোধ করছি ইটস ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধানে যা লেখা আছে পুরোটাই বাদ দিতে বলছেন? তাহলে তো অনেক কিছুই বাদ দিতে। পুনর্লিখন বলছি এই কারণে যে সংবিধানে যা লেখা আছে তার ৯০% সংবিধানের সূচি হওয়ার যোগ্য না। যেমন ধরেন, রাষ্ট্রপতি কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে গঠিত হবে, নির্বাচন কিভাবে হবে, কমিশন কিভাবে হবে, এগুলো হলো প্রসিডিউরাল ল, এটার জন্য আলাদা আইন থাকবে। সংবিধান হচ্ছে মাদার অ্যাক্ট, নীতি পজিশন আর কি, যে একটা রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে। এবং এটা ছোট, মোটা দাগে খুব ছোট হওয়া দরকার, ৮-১০ পৃষ্ঠার ভিতরে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ফরমান, এগুলোকে ইনক্লুড করে মোটা দাগে একটা ফ্রেম থাকবে। এটা একটা ইউনিটারিয়ান স্টেট, এখানে একটা সংসদ থাকবে, একটা জুডিশিয়ারি থাকবে, এরকম আপনি ১৫-২০টা আর্টিকেল দিয়ে সংবিধানটা ফ্রেম করে ফেলা সম্ভব। এবং এখন যেটা সংবিধান আছে এটা আইনের বই হয়ে গেছে, এটা সংবিধান না। এই জন্য বারবার আমরা বলেছি যে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন, এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়া মানে কি কন্টেন্টস ফেলে দেওয়া? না, কন্টেন্ট ফেলে দেওয়া না। কারণ আপনি একটা মানবাধিকার ধরেন, মৌলিক মানবাধিকার একটা চ্যাপ্টার আছে, এখন আমরা তো অলরেডি মানবাধিকারের সনদে স্বাক্ষর করা, তাহলে আমাদের প্রত্যেকটা মৌলিক মানবাধিকার, খাদ্য, বস্ত্র, হাবি যাবে, এটা সেটা আলাদা আলাদা প্রভিশন লাগবে কেন? আপনি শুধু একটা লাইন সেখানে লিখে দিবেন, আন্তর্জাতিক মানবাধিকারের সকল সনদকে বাস্তবায়ন করবার জন্য এই রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। শেষ, একটা লাইনে আপনার টোটাল চ্যাপ্টার আপনি ফেলে দিতে পারছেন। তো এইভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সংবিধানে থাকার কোনো প্রয়োজন নাই। এটা মানে আজগুবি বইতে পরিণত হয়েছে। প্লাস হচ্ছে ফ্রেমিংয়ের প্রবলেম, যেটা বলছিলাম, যে ৭০-এর পাকিস্তান গণপরিষদ অথবা পাকিস্তান মানে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র সংবিধান বানাতে পারেন না। তারা একটা মারাত্মক ভুল করছেন, ফাইন। ৭২-এর নভেম্বরে যখন আপনি সংবিধান বানালেন, রেফারেন্ডামে দিলেন না কেন? জনগণের মতামত নিতেন। আমি একটা ভুল কাজ করছি, যে এখন আমি জনগণের মত নিচ্ছি। এটা তৃতীয় দফা, এটা সংশোধনের সুযোগ পাইলাম আমরা ৭৩-এর মার্চে নির্বাচনের সময়।
আওয়ামী লীগ এটা ম্যানিফেস্টো নিয়ে পাবলিকে যেতে পারতো যে আমরা একটা সংবিধান বানাইছি গত বছর, আমরা রেফারেন্ডাম করতে পারি নাই, গণপরিষদ নির্বাচন করতে পারি নাই, বাট এখন আপনাদের কাছ থেকে আমরা এটা সম্মতি চাচ্ছি, এটার বৈধতার ব্যাপারে আপনারা মতামত দেন। ইলেকশন ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ এটা রেজ করে নাই। তাহলে এই রকম একটা সংবিধান দিন শেষে 4th অ্যামেন্ডমেন্টে তো পরিণত হবে। তার শাসন কাঠামোর যে গঠন, একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট, একবার সেটা হয়, ওইটা হয়, জাতীয় দল করছে, বাকশাল করছে, মানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটা দলের এক অংশ 3.5 বছরের মাথায় দেশে মুক্তিযুদ্ধের সকল চেতনাকে মাটি দিয়ে ফেলছে 4th সংশোধনীর মাধ্যমে। তাহলে এই সংবিধানটা তো তার জন্মই তার আজন্ম পাপ, তবে সংশোধন করবার যে জায়গা সেগুলো সব বারবার আমরা মিস করেছি। তো সেখানে আমাদের পক্ষ থেকে এবং ছাত্র নেতৃবৃন্দরা যারা এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দরা যেটা বলেছেন যে সংবিধান ঢেলে সাজাতে হবে, কোন ফর্মে করবেন আমরা একমত হই। যদি কেউ মনে করেন যে না আপনি এখানে সেখানে সংশোধনী করবেন, কিন্তু এত পরিমাণ সংশোধনী করতে হবে, আপনার এত পরিমাণ মানে মলম দিতে হবে ছিটা গায়ে, এরপর এটা শরীর থাকবে না। এই জন্য সুন্দর হবে যদি আমরা সবাই মিলে একটা ছোট্ট সংবিধানে একমত হই, এবং এটা সহজ। অনেক সংশোধনীতে একমত হওয়া সহজ না, ওটা নির্বাচিত ল্যান্ডস্লাইড গভর্নমেন্ট যদি কোনোদিন আসে তারা সিরিয়াস রিফর্মে যাবে, কিন্তু আমরা মোটা দাগে কিছু মূলনীতিতে একমত হইতে পারবো। বিএনপি বোধহয় সেই কথাটাই বলছে যে নির্বাচিত সরকারে সেই সংবিধান সংস্কার করবে, কিন্তু সে আসলে সংবিধানের ব্যাপারে মানে কোনো মানে ফান্ডামেন্টালি প্রসেস কি হবে এটার ব্যাপারে সে মতামত হচ্ছে নির্বাচনের পরে। তো এটার ব্যাপারে সে এখন কোনো সংস্কার মতামত দিবে না অথবা দিতে চাচ্ছে না, সে বলছে আর কি।